আসসালামু আলাইকুম। আজ 18 জুন 2026 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বমঞ্চে পাকিস্তানের চমক, প্রশংসিত সর্বত্র ইরানের বাজিমাত। নেতানিয়াহুকে হুঙ্কার দিলেন ট্রাম্প। সার্ক উজ্জীবিত হচ্ছে, জানালেন ডক্টর খলিল। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতা বিশ্বমঞ্চে পাকিস্তানকে শান্তির দূত হিসেবে তুলে ধরেছে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার ইসলামাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা ও ইরানের মধ্যে বোঝাপড়া তৈরিতে পাকিস্তান অত্যন্ত ইতিবাচক ও দূরদর্শী ভূমিকা রেখেছে। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং ইরানের পক্ষে একটি ইতিবাচক পরিবেশ তৈরিতে ঐতিহাসিক অবদান রেখেছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মহসিন নাকভির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সন্ত্রাসবাদ দমন, অবৈধ অভিবাসন রোধ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং পুলিশ প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে নাকভি স্পষ্ট করে বলেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে বেশ কিছু সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। আফগান সরকারের উচিত তাদের ভূখণ্ডকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়া। তিনি যুক্তরাজ্যের সাথে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর আগে মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রী হামিশ ফ্যালকনার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেবের সাথেও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বৈঠক করেন। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা 14 দফার এই নথি পড়ে শোনান। 19 জুন সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে চুক্তির খসড়া প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, গত রবিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ডিজিটালভাবে এই সমঝোতার স্মারকে স্বাক্ষর করেছেন। G7 সম্মেলনে অংশ নেওয়া একাধিক কূটনৈতিক সূত্র এই খসড়া দলিলের সত্যতা নিশ্চিত করেছে। চূড়ান্ত চুক্তি ও খসড়ার মূল পার্থক্য। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া খসড়াটির সঙ্গে চূড়ান্ত নথির দুটি প্রধান জায়গায় অমিল রয়েছে। এগুলো হলো ইউরেনিয়াম নিষ্ক্রিয়করণ। ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিষ্ক্রিয় করতে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার তত্ত্বাবধানে একটি ন্যূনতম পদ্ধতি যুক্ত করা হয়েছে, যা আগের খসড়ায় ছিল না। হরমুজ প্রণালী। চূড়ান্ত চুক্তিতে উল্লেখ আছে যে ইরান আগামী 60 দিনের জন্য কোনো প্রকার শুল্ক বা চার্জ ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেবে। সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ 14 দফা। 1. যুদ্ধ অবসান। ইরান, যুক্তরাষ্ট্র এবং এই যুদ্ধে জড়িত তাদের মিত্র দেশগুলো এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের ঘোষণা দিচ্ছে। এখন থেকে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ নেবে না এবং বল প্রয়োগ বা হুমকি দেওয়া থেকে বিরত থাকবে। 2. সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। দুই দেশই একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা জানাবে এবং অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। 3. চূড়ান্ত আলোচনার সময়সীমা। উভয় পক্ষ আগামী সর্বোচ্চ 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যাবে। প্রয়োজনে আলোচনার এই সময়সীমা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে। 4. নৌ অবরোধ প্রত্যাহার। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে এবং যে কোনো ধরনের বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকবে। আগামী 30 দিনের মধ্যে জাহাজ চলাচল যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। এছাড়া চূড়ান্ত চুক্তি হওয়ার 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের আশেপাশের এলাকা থেকে তার সামরিক বাহিনী প্রত্যাহার করে নেবে। 5. হরমুজ প্রণালী উন্মুক্তকরণ। চুক্তি স্বাক্ষরের পর ইরান পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীতমুখী বাণিজ্যিক জাহাজ চলাচল 30 দিনের মধ্যে যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবিলম্বে পদক্ষেপ নেবে। ইরান এই রুটের সব কারিগরি ত্রুটি ও মাইন অপসারণ করবে। 6.
$300 বিলিয়ন অর্থনৈতিক তহবিল। ইরান পুনর্গঠন এবং দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করবে, যেখানে অন্তত $300 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করা হবে। আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে এই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা হবে। 7. নিষেধাজ্ঞা প্রত্যাহার। চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ইরানের উপরে থাকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। 8. পারমাণবিক কর্মসূচি। ইরান পুনর্ব্যক্ত করছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইরানের সমৃদ্ধকৃত পরমাণু সামগ্রীর ভবিষ্যৎ এবং পরমাণু সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো চূড়ান্ত চুক্তিতে বিস্তারিতভাবে সমাধান করা হবে। 9. স্থিতাবস্থা বজায় রাখা। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ বর্তমান পরিস্থিতি বজায় রাখবে। ইরান তার পারমাণবিক কর্মসূচি বর্তমান স্তরেই স্থির রাখবে এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না এবং এই অঞ্চলে নতুন করে সেনা বাড়াবে না। 10. তেল রপ্তানিতে ছাড়। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ উঠে যাওয়ার দিন পর্যন্ত মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য এবং এর উপজাত সামগ্রী রপ্তানির জন্য বিশেষ ছাড় দেবে। এর মধ্যে ব্যাংকিং, বীমা ও পরিবহন সেবার মতো খাতগুলো অন্তর্ভুক্ত থাকবে। 11. ফ্রিজ হওয়া অর্থমুক্তি। চূড়ান্ত চুক্তির আলোচনার অগ্রগতির উপর ভিত্তি করে ইরানের আটকে থাকা বা ফ্রিজ হওয়া সমস্ত তহবিল ও সম্পত্তি অবমুক্ত করা হবে। এই অর্থ সেন্ট্রাল ব্যাংক অব ইরান বা ইরানের কেন্দ্রীয় ব্যাংক তাদের নির্ধারিত যে কোনো সুবিধাভোগীর পেমেন্টের জন্য সম্পূর্ণ ব্যবহার করতে পারবে এবং যুক্তরাষ্ট্র এর জন্য প্রয়োজনীয় অনুমতি বা লাইসেন্স দেবে। 12. তদারকি কমিটি। চূড়ান্ত চুক্তির সফল বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতি নিশ্চিত করতে একটি যৌথ বাস্তবায়ন ও তদারকি ব্যবস্থা বা মেকানিজম গঠন করা হবে। 13. পরবর্তী আলোচনা। এই সমঝোতা স্মারকের 4, 5, 10 এবং 11 নম্বর ধারাগুলোর বাস্তবায়ন শুরু হওয়ার আশ্বাস পাওয়ার পর উভয় দেশ বাকি ধারাগুলোর বিষয়ে চূড়ান্ত চুক্তির জন্য মূল আলোচনায় প্রবেশ করবে। এবং 14. জাতিসংঘের অনুমোদন। চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাব বা রেজুলেশনের মাধ্যমে অনুমোদিত ও বৈধ হতে হবে। পর্দার আড়ালের রাজনীতি যদিও এই চুক্তিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, তবুও হোয়াইট হাউসের কর্মকর্তারা একে একটি রাজনৈতিক দলিল হিসেবে বর্ণনা করে এর তাৎপর্য কিছুটা কমিয়ে দেখানোর চেষ্টা করছেন। তাদের মতে এই খসড়ায় তেহরান পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে পর্দার আড়ালে হওয়া অনেক গুরুত্বপূর্ণ গোপন প্রতিশ্রুতির উল্লেখ নেই। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তসনিম এই ফাঁসের ঘটনা এবং খসড়ার কিছু অংশকে ত্রুটিপূর্ণ ও নির্ভুল নয় বলে দাবি করেছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ চূড়ান্ত সমঝোতা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্মারকে সই করার মাধ্যমে সেটি কার্যকর হয়। আল জাজিরা ও CNN এর প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ায় ট্রাম্প নমনীয় হন। চুক্তির প্রধান শর্ত এই ইস্যু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা বা সামলানো কারোর পক্ষেই সম্ভব নয় এবং তিনি মূলত সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে বা পৃথিবী ধ্বংস করতে চান বলে নিজের ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই অভ্যন্তরীণ মন্তব্যের বিষয়ে অবগত এমন একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য ওই একই সাথে ওই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন যে ব্যক্তি হিসেবে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চমৎকার মনে করেন, তবে মাঝে মধ্যে নেতানিয়াহু নিজের আবেগের বশে একটু বেশি দূর এগিয়ে যান। মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের টেলিফোনিক আলাপচারিতাগুলো সাধারণত নেতানিয়াহুর পক্ষ থেকে আরও বেশি নতুন নতুন সামরিক অভিযান পরিচালনার দাবির উপর ভিত্তি করেই আবর্তিত হতো এবং মার্কিন নেতা সময়ের সাথে সাথে এই একই ধরনের অনুরোধ শুনতে শুনতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। ওই শীর্ষ মার্কিন কর্মকর্তা হোয়াইট হাউসের ভেতরের পরিস্থিতি ব্যাখ্যা করে আরও বলেন, বিবি মূলত প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন যে কেন তাকে কোনো কিছু বোমায় উড়িয়ে দিতে হবে এবং কেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এটি করার সঠিক উপায় ও উপযুক্ত সময় সম্পর্কে ভালোভাবে জানে এবং প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে তা শোনেন। তিনি উল্লেখ করেন যে দুই নেতার মধ্যকার ফোনালাপগুলো সাধারণত প্রতিবার একই ধাঁচের হতো, যেখানে ইসরায়েলের আগ্রাসী মনোভাবই প্রকাশ পেত। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে গোলের নতুন মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন অধিনায়কের এই কীর্তির পর ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। প্রচলিত ব্রাজিলিয়ান ধারা থেকে বেরিয়ে তিনি বলেছেন, মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা। ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে, এই বিতর্কের শেষ নেই। কারো কাছে শীর্ষে আছেন পেলে, কারো কাছে পছন্দ ডিয়েগো ম্যারাডোনা। আধুনিক ফুটবলে এই আলোচনা মূলত ঘুরপাক খায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। বিশেষ করে ব্রাজিলে পেলের অবস্থান প্রায় অপ্রতিদ্বন্দ্বী। দেশটির সাবেক ও বর্তমান অধিকাংশ ফুটবলারই তাকে সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করেন। তবে সেই প্রচলিত মতের বাইরে গিয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। বিশ্বকাপে বুধবার আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একাই হ্যাটট্রিক করেন মেসি। তার ৩ গোলের সুবাদে বিশ্বকাপে মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৬তে, যা যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি গার্ড বোলার ও ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে। তবে ব্যক্তিগত অর্জন নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, ক্লোসা ও রোনালদোর মতো খেলোয়াড়দের পাশে থাকা অবশ্যই সম্মানের, এমন তালিকায় থাকলে ভালো লাগে। এমবাপ্পেও সেখানে আছে, ও আজ 2টি গোল করেছে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো শুধু পরিসংখ্যান, এর বেশি কিছু নয়। ফ্রান্সের এভিয়ানে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভারতের প্রধানমন্ত্রী মোদীকে একজন কিলার এবং কঠিন ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ভারতীয় এই নেতার প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে। G7 সম্মেলনের ফাঁকে মোদীকে সবচেয়ে সুন্দর পুরুষ হিসেবে অভিহিত করার পাশাপাশি একজন কিলারের মতোই কঠিন বলে বর্ণনা করেন ট্রাম্প। দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি অত্যন্ত কঠিন একজন আলোচক। আপনারা এই মানুষটির দিকে তাকান, আমি আপনাদের একটি শিক্ষা দিই। তিনি দেখতে সবচেয়ে সুন্দর একজন মানুষ, তাকে দেখতে এতটাই চমৎকার লাগে যেন একজন দেবদূত, কিন্তু বাস্তবে তিনি একজন কিলারের মতোই কঠিন, তবে তাকে দেখতে খুব ভালো লাগে, তাই তিনি আপনাদের চমকে দেবেন। এই ধরনের মানুষ খুব কমই আছেন। তিনি বলেন, যতদিন আমি প্রেসিডেন্ট আছি, হোয়াইট হাউসে ভারত একজন দারুণ বন্ধু পাবে। এখানকার সবাই ভারতকে ভালোবাসে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীকে নম্র তবে কঠিন হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। তিনি বলেন, মানুষ বলে তিনি খুব ভালো একজন মানুষ, আমি বলি তিনি অত্যন্ত কঠিন। তিনি একজন কঠিন ব্যবসায়ী এবং তিনি ভারতের জনগণকে ভালোবাসেন। তিনি যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন। হিউস্টনে আমাদের হাউডি মোদি অনুষ্ঠান হয়েছিল, স্টেডিয়ামটি পূর্ণ ছিল। ভবিষ্যতে কোনো এক সময় আমরা ভারতে যাব। মোদির সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, কোনো দেশ ভারতকে আক্রমণ করলে তার দেশ পাশে দাঁড়াবে, তবে তিনি একটি শর্ত দিয়েছেন, তখন কেবল প্রধানমন্ত্রী মোদীকেই নেতৃত্বে থাকতে হবে। এবার দেশের খবর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সমন্বিত ও বহুমাত্রিক অ্যাকশন প্ল্যান প্রস্তুতের পরিকল্পনা করছে। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা এবং বৈঠকগুলোতে সার্কের পুনর্জাগরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে মূল এজেন্ডা হিসেবে উত্থাপন করা হচ্ছে। সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, সার্কের মহাসচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে সংস্থাটির স্থবিরতা কাটিয়ে এটিকে পুনরুজ্জীবিত করতে আরও সক্রিয়, দৃশ্যমান ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ ও তাগিদ দেওয়া হয়েছে। ডক্টর খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলা বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার, যা সরকারের নির্বাচনী ইশতেহারেও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের সবার আগে বাংলাদেশ নীতির আলোকে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, ন্যায্যতা, আস্থা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার ধারাবাহিকতার জন্য কি করা দরকার? আপনি এখনই ভাবুন যে আপনার জীবনে কে কে কতটা অবদান রেখেছে। ছোট্ট সামান্য একটা অবদানও যিনি আপনার জীবনে রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। তাহলে দুটো বিষয় হবে। প্রথমত হচ্ছে মনের মধ্যে প্রশান্তি পাবেন, দ্বিতীয়ত আপনি যে একজন কৃতজ্ঞ মানুষ এটা সমাজে ছড়িয়ে যাবে। ফলে যারা আপনাকে একসময় উপকার করেছে, তাদের উপকারের বাইরেও আরও অনেক অনেক লোক আপনার পাশে দাঁড়াবার জন্যে মুখিয়ে থাকবে। এই সমাজ কৃতজ্ঞ মানুষকে স্যালুট করে, আর যারা অকৃতজ্ঞ
তাদের প্রতিনিয়তই কিন্তু পরিহার করা হয়, তাদেরকে এড়িয়ে চলা হয়। আসুন আমরা সবাই কৃতজ্ঞ থাকি, কৃতজ্ঞতা স্বীকার করি, যে যতটুকু অবদান রেখেছেন তাকে ততটুকু সম্মান দেই, ভালোবাসি। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।